আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকে ক্লাসে আমরা টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নোত্তর ও সাজেশনের যে এমসিকিউ আছে তোমাদের ইজি ম্যাথ বইয়ের, সেখান থেকে আমরা ষষ্ঠ অধ্যায়ের এই যে টাইপ 1-এর এমসিকিউগুলো সমাধান করব। থাকছে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত এমসিকিউগুলো। এগুলো অনেকটা বলতে পারো তুমি মুখস্থ টাইপের, কিছু কিছু আছে বোঝার মতো, সেগুলো আমরা বুঝবো, আর যেগুলো আছে মুখস্থ করার মতো বলে দিব, ডিরেক্ট মনে রেখে দেবো একদম। দেখো, আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি, আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে কি যে 2 সমকোণ অপেক্ষা ছোট এবং 4 সমকোণ অপেক্ষা বড় কোণ, 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কি বলা হয় বলো তো? প্রবৃদ্ধ কোণ। দেখো, এই হচ্ছে একটা, মনে করো যে একটা সরল রেখায় 180 ডিগ্রি কোণ হয়, যদি এটাকে আর একটু বাড়াও, এই ধরনের কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ, যার মান হচ্ছে 180-র চেয়ে বেশি কিন্তু একটা বৃত্ত বা 4 সমকোণের চেয়ে কম। সেটাকে আমরা বলি কি? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। ওকে, আচ্ছা। তলের প্রান্ত হলো, তলের প্রান্ত কি? তল বলতে আমরা কি বুঝি? তল বলতে আমরা বুঝি একটা সারফেস বা এরিয়া বা ক্ষেত্রফল যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এখন তলের প্রান্তবিন্দু মানে এই তলটাকে তুমি কমাতে থাকবা। কি করবা বলো তো? কমাবা। আস্তে আস্তে করে এটাকে পাতলা করবা, এরকম করে করতে 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 যখন একদম কমাই দিবা, তখন দেখবা যে ওটা একটা রেখা হয়ে গেছে। তার মানে তলটাকে তুমি যদি আস্তে আস্তে কমাতে থাকো, তাহলে তলের প্রান্ত হয় কি বলতো? তলের প্রান্ত হয় হচ্ছে রেখা, মানে প্রান্ত বিন্দু বা শেষ প্রান্ত যখন আসবা, দেখবে তলটা হয়ে গেছে কি? রেখা। তাহলে তলের প্রান্ত হচ্ছে রেখা। আচ্ছা, তলের মাত্রা কয়টি? যেহেতু তল হচ্ছে একটা ক্ষেত্রফল, এরিয়া, যার দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, 2টা মাত্রা থাকে। তলের মাত্রা কয়টি বলতো? তলের মাত্রা হচ্ছে 2টি। তলের মাত্রা হচ্ছে 2টি। তাহলে তলের প্রান্ত পাইলাম রেখা, তলের মাত্রা পাইলাম 2টি। নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু? ত্রিমাত্রিক বস্তু বলতে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা 3টা মাত্রা, তো ঘন বস্তু। সহজ করে বললে ত্রিমাত্রিক বস্তু বলতে আমরা ঘন বস্তুকে বুঝি। এখন দেখবো এটার মধ্যে কোনটা ঘন বস্তু। দেখো, রশ্মি বলে রেখা, তার মাত্রা হচ্ছে একমাত্রিক। রেখা একমাত্রিক। তল, তলের মাত্রা দৈর্ঘ্য প্রস্থ দ্বিমাত্রিক। এই তল হচ্ছে কি বলতো? দ্বিমাত্রিক। তাহলে এই একটাও কিন্তু আমাদের না, এটাও না। রশ্মি একমাত্রিক, রেখা একমাত্রিক, তল দ্বিমাত্রিক, আর গোলক হচ্ছে ত্রিমাত্রিক বস্তু, বা তার 3টা মাত্রা, 3 ডাইমেনশনাল হচ্ছে তোমার বস্তু হচ্ছে গোলক বা স্পেয়ার। আচ্ছা, রশ্মির প্রান্তবিন্দু কতটি? রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটি। রশ্মির প্রান্তবিন্দু বা শেষের বিন্দু হচ্ছে একটি। শূন্য মাত্রার সত্তা বলা হয় কোনটিকে? যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, কিছু নেই, শুধুমাত্র অবস্থান আছে, সেটাকে বলা হয় বিন্দু। আর বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা, শূন্য মাত্রার জিনিস হচ্ছে তোমার বিন্দু। জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত 4টি ধাপ থাকে। কয়টি ধাপ থাকে বলো? 4টি। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ। তার মানে মোট 4টি ধাপ পাবা। জ্যামিতিক উপপাদ্য প্রমাণের ধাপ কয়টি? 4টি। এই হলো সেই 4টি, মুখস্থ করে রাখবা। এরপরে এবিসি এর কোণ এর সমদ্বিখণ্ডক বিসি কে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি কি? এইটা একটু বোঝার ব্যাপার আছে, তো আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরো একটা ত্রিভুজ যার নাম হচ্ছে, এই মনে করো একটা ত্রিভুজ, তার নাম হচ্ছে এ বি সি। ওকে, এবার বলছে কোন এর সমদ্বিখণ্ডক বিসি কে সমদ্বিখণ্ডিত করলে, তাহলে বিসি কে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে বিসি কে যদি সমদ্বিখণ্ডিত করতে চাও, তাহলে কি করতে হবে বলো তো? বিসির ঠিক মাঝ বরাবর একটা বিন্দু, এই যে মনে করো যে আমরা এই যে ডি বিন্দুতে বিসি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। ডি বিন্দুতে কি হলো বলো তো? বিসি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে এই পাশ আর এই পাশ কখন সমান হবে? ত্রিভুজটি যদি সমবাহু হয় অথবা সমদ্বিবাহু হয়। আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমদ্বিখণ্ডিত করে ভূমির উপর লম্ব হয়। আবার সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমদ্বিখণ্ডিত করে ভূমির উপর লম্ব হয়। তো যদি এটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে হয় এটা সমবাহু ত্রিভুজ, না হলে সমদ্বিবাহু ত্রিভুজ। হয় সমবাহু ত্রিভুজ, না হলে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এখন দেখব যে এখানে কোনটা আছে। সমবাহু ত্রিভুজটা তো নেই, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজটা আছে। তাহলে এর আনসার হবে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণ কত? এটাকে একটু বোঝানোর দরকার আছে। আমরা যদি একটা সমবাহু ত্রিভুজকে চিন্তা করি, ধরো যে একটা সমবাহু ত্রিভুজ, এইটা মনে করো একটা সমবাহু ত্রিভুজ, আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, এবং এই ত্রিভুজটার নাম দিলাম আমি এ বি সি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান, বাহুর দৈর্ঘ্য সমান।
তো প্রতিটি কোণের মান ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাকে আমরা 3 কোণ 3 দিয়ে ভাগ করলে পাবো 60 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছি বলো তো? 60 ডিগ্রি। তাহলে কোণ এ পাইলাম 60 ডিগ্রি, কোণ বি পাইলাম 60 ডিগ্রি, কোণ সি পাইলাম 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি করে। এবার বহিস্থকোণ যখন বলা হয়, বহিস্থকোণ বলতে আমরা কি বুঝি? বহিস্থকোণ বলতে আমরা বুঝি ত্রিভুজের যে কোনো বাহুকে যে কোনো একদিকে বাড়ালে যে কোণ তৈরি হয় তাকে বহিস্থকোণ বলে। তার মানে বহিস্থকোণ যদি আমি একটা বাহুকে একদিকে বাড়াই দিই, ধরো বিসি বাহুকে আমি আর একটু বাড়াই ডি পর্যন্ত দিলাম, তাহলে এইখানে একটা কোণ তৈরি হলো, এই কোণটার নাম হচ্ছে বহিস্থকোণ। এই কোণটা আমরা জানি ত্রিভুজের বহিস্থকোণের মান তার বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। তার মানে এই কোণের বিপরীত দিকের কোণ হচ্ছে এটা বাদ, এই দুইটা কোণ এ আর কোণ বি। তাহলে কোণ এর মান হলো 60 ডিগ্রি আর কোণ বি এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে পাচ্ছি কত ডিগ্রি বলো তো? 60 আর 60 যোগ করে পাচ্ছি আমরা 120 ডিগ্রি। তাহলে এই কোণ এসিডি এর মান হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ বহিস্থকোণের মান তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ প্রতিটি কোণ সমান, তাহলে বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফল হবে 120 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ দ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? একটি বাহুকে, তাহলে আমরা এবার একটু দেখব। দেখো এই যে এটা তো মাত্র বুঝলাম, তোমরা খুবই ভালো করে বুঝলা। যদি আমি এই বাহুটাকে আবার এই দিকে একটু বাড়াই, তাহলে এদিকে একটা বহিস্থ কোণ তৈরি হবে মনে করো এই বিন্দুতে। তাহলে এই কোণটার মানও কিন্তু একই রকমভাবে এই 60 ডিগ্রি আর এই 60 ডিগ্রি, 60 আর 60 যোগ করলে 120 ডিগ্রি হয়। তাহলে বহিস্থ কোণের মান 120 আর এখানে আছে 120। 120 আর 120 যোগ করলে কত হয়? 120 যোগ 120 সমান সমান হচ্ছে 240। এই যে 240 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 240 ডিগ্রি। তাহলে কোন দ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি হচ্ছে 240 ডিগ্রি। এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি, ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ তিনটি কয়টি সমকোণ তৈরি করে? তাহলে আমরা তো যদি একটু দেখি, দেখো একটা ত্রিভুজ, ভালো করে বুঝো, একটা ত্রিভুজ মনে করো যে এইটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এই যে এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজের 3টি বাহুর উপরে 3টি বর্গ আঁকা হলো। আমি যদি ত্রিভুজটাকে একটু ছোট করে বোঝানোর চেষ্টা করি, ধরো এই যে একটা ত্রিভুজ, তো আমি যদি ত্রিভুজের 3টা বাহুর উপর 3টা বর্গ আঁকি, তাহলে এই বাহুর উপর একটা বর্গ আঁকো, এই হচ্ছে একটা বর্গ। আবার এই বাহুর উপর একটা বর্গ আঁকো, এই হলো একটা বর্গ। আর এই বাহুর উপর একটা বর্গ আঁকো, এই হলো বর্গ। তাহলে আমি যে 3টা বর্গ আঁকলাম, খেয়াল করে দেখো 3টা বর্গ আঁকলাম, তো এক একটা বর্গে কয়টা করে সমকোণ তুমি বলো তো? এই দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। একটায় 4টা হলে এটাতেও 4টা, এটাতেও 4টা। মোট কয়টা সমকোণ হলো? তাহলে 4 গুণ 3, 4 গুণ 3 সমান 3 4 12টি সমকোণ তৈরি হবে। অর্থাৎ ত্রিভুজের 3টা বাহুর উপরে 3টা বর্গ টানলে মোট 12টি সমকোণ তৈরি হবে। তাহলে আমাদের এই অ্যান্সার হবে হচ্ছে 12। 3টি ত্রিভুজের জন্য 12টি কোণ। এইবার আসো আমরা একটু বহুপদী প্রশ্ন সমাধান করব। আমরা একটু বহুপদী প্রশ্ন দেখতে পাচ্ছি যে ত্রিভুজের ক্ষেত্রে কোন কোন ইনফরমেশনগুলো তোমার জানা আছে তুমি আমাকে বলবা, আর আমিও তোমাদের একটু জানাই দিব। যে ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্ম কোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, আমরা এটা জানি। হ্যাঁ, 3টা কোণ সূক্ষ্মকোণ হলেই তাকেই শুধু সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। আবার দেখো, যে ত্রিভুজের 3টি কোণ স্থূলকোণ, তাহলে তাকে স্থূলকোণ ত্রিভুজ বলে। এটা সত্য না, ত্রিভুজের কখনোই 3টা কোণ স্থূলকোণ হলে সেটা ত্রিভুজ হয় না। কারণ স্থূলকোণ মানেই হচ্ছে একটা কোণের মান 90-এর চেয়ে বড়। তো একটা কোণের মান 90-এর চেয়ে বড় হলে আর দুইটা কোণের মান অবশ্যই 90-এর চেয়ে ছোট হইতে হবে। তার মানে স্থূলকোণ ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে কোনো ত্রিভুজের একটি কোণ যদি স্থূল হয় বা 90-এর চেয়ে বেশি হয় সেটা স্থূলকোণ। তাহলে এখানে 3টি কোণ বলছে, এই ইনফরমেশনটা সঠিক না। তাহলে দেখো মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো 2 নাম্বারটা ভুল, তাহলে এখানে 2 নাম্বার আছে এটাও ভুল, এখানে 2 নাম্বার আছে এটাও ভুল, এখানে 2 নাম্বার আছে এটাও ভুল, এটা হলো সঠিক। এখন আমরা জানি যে একটা ভুল উত্তর পেয়ে গেলে এটা সলভ করতে টাইম কম লাগে। তো এখন দেখি তাহলে, যেহেতু কোনো একটা করে উত্তর নেই, জোড়ায় উত্তর, তো এটাও কিন্তু সঠিক হবে তাহলে। এবং এটা কেন সঠিক হবে? যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, কারণ এটা আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যেহেতু বাহু 3টাই যদি সমান হয় তাহলে তারা সমবাহু ত্রিভুজ। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। আরও একটা প্রশ্ন, যে প্রশ্নতে আমরা একই ধরনের নিচের তথ্যগুলো লক্ষ্য করো।
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি সমষ্টি 90 ডিগ্রি, ঠিক আছে, কারণ সমকোণী ত্রিভুজের যে সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা যোগ করলে 90 ডিগ্রি হতে হবে, কারণ 90 আর 90 মিলে 180 হয়। সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সমকোণ নিচে 90 ডিগ্রি, বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। তাহলে আমরা এটা দেখলাম যে ঠিক আছে, ওকে। এবার সমকোণী ত্রিভুজের সবগুলো কোণই সূক্ষ্মকোণ, কিভাবে? এটা তো ভুল। সমকোণী ত্রিভুজের সবগুলো কোণ সূক্ষ্মকোণ না রে ভাই, একটা বলছেই তো সমকোণী, মানে একটা কোণ তো সমকোণ, সেটার মান তো 90, সেটা তো সূক্ষ্মকোণ না, সেটা সমকোণ। আর বাকি সব কোণ, বাকি যে দুইটা কোণ, সেই দুইটা কোণ হবে তোমার হচ্ছে সূক্ষ্মকোণ। এবার দেখো, প্রথমটা সঠিক, পরেরটা ভুল, তো 2 নম্বর যেহেতু ভুল, এটা ভুল, এইটাও ভুল, এইটাও ভুল, এইটা এমনিতেই সঠিক হবে। তারপর আমরা একটু দেখে নিই যে 3 নাম্বারটা কেন সঠিক, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক। এবার আসলে পূরকটা কি? পূরক হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একটা আরেকটার পূরক কোণ, একটা আরেকটার পূরক কোণ, তাহলে সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক। মানে একটা 60 হলে আরেকটা 30, তাহলে 60 30 পূরক। আবার একটা 50 হলে আরেকটা 40, তাহলে 50-এর পূরক হচ্ছে 40। এটা ঠিক আছে ইনফরমেশন। তাহলে আমাদের 1 আর 3 সঠিক, খ হচ্ছে আমাদের অ্যান্সার। ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটি বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যে কোনো দুইটি বাহুর অন্তর, এইটা কিন্তু সঠিক না। ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর সমষ্টি, এখানে বলছে অন্তর, অন্তরের কাছে সমষ্টি হলে ঠিক ছিল, তাহলে অন্তর হবে তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, উল্টে গেছে। যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অন্তর বললে এইটা সঠিক না, অন্তর হবে ক্ষুদ্রতর। তাহলে যদি এইটা ভুল হয়, মজার ব্যাপার হচ্ছে দেখো কোনো একটা অ্যান্সার নেই, তাহলে এক তো ভুল, এক যেখানে থাকবে সেটাই ভুল, গ নাম্বার হবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তো খুব সহজে আমরা এটা অ্যান্সার করে যাবো যদি ভুল পেয়ে যাই। আর এই দুইটা কেন সঠিক এটা দেখে নিই, যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরালে, হ্যাঁ এটা আমরা উপপাদ্যে প্রমাণ করছি, উপপাদ্য 14 পাঠ্য বইয়ে। আচ্ছা, সমকোণ ত্রিভুজ সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক, আমরা এর আগের কোশ্চেন ওটা দেখে আসছি যে কেন তারা পূরক, এবং তাহলে 1 ভুল, 2 আর 3 সঠিক, অ্যান্সার হচ্ছে আমাদের এখানে গ। ত্রিভুজের ক্ষেত্রে আমরা ইনফরমেশনগুলো একটু দেখব। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুইটি সমষ্টির সমান। জি, একটু আগে তোমরা এটা দেখেছো যে আমি তোমাদের এটা দিয়েই তোমার হচ্ছে বহিস্থ কোণের মানটা বের করে দিয়েছিলাম। ত্রিভুজের যে কোনো একটি বাহুকে একদিকে বাড়ালে একটা বহিস্থ কোণ তৈরি হয়, আর বহিস্থ কোণের মান তার বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান, এটা একটা প্রমাণিত উপপাদ্য। ওকে, এবার আসো 2 নম্বরে দেখি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। জি ইয়েস, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, বা 2 সমকোণ আমরা জানি, তাহলে এটাও হবে। আর সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক, যেটা আমরা আগের প্রশ্ন দেখলাম যে সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক মানে সূক্ষ্মকোণ দুটি যোগ করলে 90 ডিগ্রি হয়, একে অপরের পূরক মানে হচ্ছে দুইটা মিলে 90 ডিগ্রি। তাহলে 1 2 3 যদি সঠিক হয়, অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ঘ। তো 16 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, যে 16 নম্বর প্রশ্নটি দেখো, এখানে 16 নম্বর প্রশ্নে বলা আছে ত্রিভুজের ক্ষেত্রে বাক্যগুলো খেয়াল করো, করলাম, চলো একটু খেয়াল করি। ত্রিভুজ একটি রেখাচিত্র, জি ত্রিভুজ একটি রেখাচিত্র, সত্য এটা। ত্রিভুজ একটি সমমাত্রিক ক্ষেত্র, হ্যাঁ এটা ত্রিভুজ একটি সমমাত্রিক ক্ষেত্র। সমতলিক অর্থাৎ একটা সমতলের উপরে ত্রিভুজকে আঁকা হয়, এটা সমতলিক অর্থাৎ দ্বিমাত্রিক। সমতলিক অর্থাৎ সমতলের উপরে তোমরা ত্রিভুজটাকে আঁকলে একটা রেখাচিত্র, এবং সমতলিক ক্ষেত্র, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক, এটা তো মুখস্থ করে রাখবা, কতবার আসছে এটা, সবগুলো সঠিক, 1 2 3 সবগুলো সঠিক হলে অ্যান্সার হয় কি বলতো, ঘ। এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী দেখো, রেখার প্রান্ত বিন্দু নাই। আচ্ছা, রশ্মির প্রান্ত বিন্দু একটি, কিন্তু রেখার প্রান্ত বিন্দু নাই, এটা ঠিক আছে, এটা সঠিক, রেখার প্রান্ত বিন্দু নাই। যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা। যার দৈর্ঘ্য আছে কিন্তু দৈর্ঘ্য আছে মানে সামনের দিকে যাবে, প্রস্থ আর উচ্চতা নাই, তাই হচ্ছে রেখা, ঠিক আছে। তলের প্রান্ত হলো বিন্দু, এই জিনিসটা সত্য না। তলের প্রান্ত কি আমরা একটু দেখে নিই। ধরো তল হচ্ছে এইরকম একটা, এটা মনে করো একটা তল, এই যে দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা একটা তল। তো এর প্রান্ত বিন্দু মানে আমরা যখন একটা প্রান্ত এটাকে এক পাশে নিয়ে চলে আসবো, ধর এটাকে চাপায় দিয়ে প্রান্ত বানাই ফেলবো, তখন এটা কি হয়ে গেছে বলতো, রেখা। তো ওরা বলছে বিন্দু, তাহলে বিন্দু হলে সঠিক হবে না। তাহলে রেখার প্রান্ত বিন্দু নাই, যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই, তাই রেখা। আর তলের প্রান্ত হলো বিন্দু, না তলের প্রান্ত হলো রেখা। তাহলে আমাদের 3 নাম্বার ভুল, 1 আর 2 সঠিক হলে উত্তর হয় কি বলতো, ক। তো উত্তর হলো ক। এই প্রশ্নের সাথে সাথে আমাদের এই যে টাইপ 1-এর যে ইনফরমেটিক যে এমসিকিউগুলো ছিল, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত যে
এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলো আমরা সমাধান করলাম, মাঝে মাঝে আমরা কয়েকটা কোণের মানও বের করলাম এবং ত্রিভুজের বিভিন্ন শর্ত, যে বাহু বা কোণের যে শর্তগুলো, সেই শর্তগুলো নিয়ে কিছু এমসিকিউ আলোচনা করলাম। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।